একটু পরে শুরু করি। কালকে মারা গেছে করোনা কালকে না এখন বোধহয় শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের গতকাল অর্থাৎ 18 সেপ্টেম্বরে আমাদের পার্টির বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে বিকাল 4:30 দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সভাপতিত্ব করেছেন। সভায় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিদার সরকার, আব্বাস, বাবু চন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ। সভায় আলোচ্য সূচি যেগুলো ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। 1 নম্বর ছিল এর আগে 11 সেপ্টেম্বরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো পাঠ করা এবং অনুমোদন করা হয়। 2, সবাই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি মুক্তিযুদ্ধ 75-এর পট পরিবর্তন ভারতের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধি সম্পর্কে যে লাগাতার মিথ্যাচার করে চলেছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভা মনে করে জনগণকে বিভ্রান্ত করবার লক্ষ্যে অবৈধ মিথ্যা তথ্য সংশোধিত উপস্থাপন করে তিনি মূলত জনগণের গণতান্ত্রিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দৃষ্টির আড়ালে রাখার একটা ষড়যন্ত্র করছেন। সভা মনে করে ইতিহাস বিকৃত করে জনগণকে প্রতারণা করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের বিরুদ্ধে এই ধরনের বিকৃত অপপ্রচার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ব্যতীত কিছু নয়। সবাই এই ধরনের নিকৃষ্ট মিথ্যাচার থেকে বিরত থাকবার আহ্বান জানানো হয়। 3, সভায় প্রস্তাবিত ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া সরকারি ওয়েবসাইটে প্রকাশে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গতকাল আবার এটা আমরা ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে দেখলাম। সভা মনে করে এই ধরনের আইন ব্যক্তিগত তথ্য সুরক্ষার কথা বলে নাগরিকের স্বাধীন মত প্রকাশের অধিকার হরণ করবার আরেকটি চক্রান্ত। এই আইন গণতন্ত্রের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। সবাই জনগণের ব্যক্তিগত অধিকার মত প্রকাশের সাথে অক্ষুণ্ণ রাখবার জন্য আহ্বান জানানো হয়। 4, সবাই সংসদে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার প্রণীত বিশেষ আইনের মেয়াদ আর 5 বছর বাড়িয়ে বিল পাশ করানোর তীব্র প্রতিবাদ নিন্দা জানানো হয়। সভা মনে করে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী শাসক গোষ্ঠীর লুণ্ঠনের স্বার্থে। এইসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সকল কর্মকাণ্ড নিয়ে ইন্ডেমনিটি আইন পাশ করে যথেষ্ট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং বিদ্যুৎ উৎপাদন না করলেও ভাড়া প্রদানের ফলে
জনগণের ট্যাক্সের টাকার বিশাল অংশ আওয়ামী দুর্নীতিবাজদের পকেটে গেছে, জনগণের পকেট কেটে। প্রত্যেক বছর কয়েক দফা করে বিদ্যুৎ দাম বাড়িয়ে জনগণের চরম আর্থিক লোকসান করা হয়েছে। নতুন করে 5 বছর এই বিশেষ আইনের মেয়াদ বাড়িয়ে লুটপাটের ব্যবস্থা আরো দীর্ঘায়িত করা হলো। সবাই অবিলম্বে এই বিল বাতিল করার আহ্বান জানানো হয়। 5 সভায় 14, 15, 16 তারিখে অনুষ্ঠিত বিএনপি কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মত বিনিময়ে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী 21, 22, 23 সেপ্টেম্বর মত বিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি। এই ছিল আমাদের গতকালকে স্ট্যান্ডিং কমিটি মিটিং এর রেজুলেশন গুলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা এক্সিকিউটিভ বডি মেম্বার, নির্বাহী কমিটির সদস্য। আমি না পেশাজীবী একটু আলাদা, এটা শুধু নির্বাহী কমিটি। এক এক করে আসেন আপনারা, এক এক করে প্রশ্ন আসেন। 14, 15 এবং 16 তারিখে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ধারাবাহিক সভায় নতুন আমাদের জানার আগ্রহ 3 দিনের বৈঠক। এই 3 দিনের বৈঠক শেষে আপনি বলেছেন যে আমার চলমান রাজনৈতিক বিষয় এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করব। তো সাংগঠনিক বিষয়ে আমার পর্যালোচনা করতে চাই বিএনপির সাংগঠনিক যে পরিস্থিতি, অঙ্গ সংগঠন এবং সেটা খুবই ভানার নাই মেয়াদোত্তীর্ণ কমিটি দীর্ঘদিন ধরে আমাদের এই আপনার যে বক্তব্যটা আপনার সেটা সঠিক নয়। আমাদের বেশিরভাগ কমিটি আপনার তারা পুনর্গঠনের কাজ শুরু করেছে, কাজ চলছে এবং আপনি জানেন অঙ্গ সংগঠনের গুলোর ও কাজ শুরু হয়েছে, বেশ কিছুদিন ধরে কাজ চলছে। আপনার থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে হয়ে গেছে, ইউনিয়ন পর্যায়ে হয়েছে, এখন আপনার জেলা পর্যায়ে অনেকগুলো হতে যাচ্ছে, স্বীকৃতি হয়ে যাবে, অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো হতে যাচ্ছে। যেহেতু করোনা ছিল, কোভিড ছিল, সেই কারণে সম্মেলনগুলো করা সম্ভব হয়নি। বেশিরভাগ জায়গাতে সম্মেলনের জন্য প্রস্তুত হয়ে গেছে। একইভাবে বিএনপিরও যে সমস্ত মেয়াদোত্তীর্ণ কমিটি আছে, সেই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোতে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে এবং তারা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং একেবারে জেলা পর্যায়ে কাজ শুরু করেছে। কয়েকটি জেলার সম্মেলন অতি দ্রুত শেষ হবে। স্যার, আমার একটা প্রশ্ন যে আজকে সরকার বেগম খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিতের মেয়াদ আরো 6 মাস বাড়িয়েছে এবং শর্ত আগের মতোই আছে যে দিল্লির অন্যান্য যে শর্তগুলি এই বিষয়ে আপনার না, এটা তো আপনারা জানেন সবাই যে এটা তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আমরা আশা করেছিলাম যে যখন অত্যন্ত অসুস্থ ছিলেন তখন তার পরিবারের পক্ষ থেকে তার বিদেশ যাওয়ার জন্য আপনার একটা আবেদন করা হয়েছিল, কিন্তু তখন সেটা সরকার দেয়নি। তো আমরা খুব আশ্চর্য হইনি যে এখনো সরকার আপনার এই 6 মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন না, এটা শর্ত জুড়ে দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়ে তারা ভাবতেই পারে না। এই জন্য তারা তাকে এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে যখন তাকে ডাক্তাররা বলছে, হাসপাতালরা বলছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার, তখন দুর্ভাগ্যজনকভাবে আপনার সরকার সাথে একমত হচ্ছে না, তারা মতামত দিচ্ছে না, তাকে আটকে রাখছে। কিন্তু স্যার, আপনারা তো বারবারই বলছেন যে মামলাগুলো মিটে না। দল হিসেবে কি আপনাদের সরকারের উপর কোনো চাপ প্রয়োগ করবার কোনো সুযোগ আছে কিনা? আমরা দল যখন সিদ্ধান্ত নেব তখন আমরা চাপ প্রয়োগ করব। স্যার, গত 3 দিন আমরা দেখলাম আপনাদের যে কার্যনির্বাহী কমিটি ধারাবাহিক মত বিনিময় সভা হলো, সেখানে ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জয়েন্ট সেক্রেটারি, সহসাংগঠনিক সহ সম্পাদক এবং সর্বোপরি আপনার শেষে আছে অঙ্গ সহযোগী সংগঠন নেতাদের সাথে মত বিনিময় করলেন। মাঝখানে নির্বাহী কমিটির সদস্যদের বাদ দেখা গেছে, যেটা এখন বললেন যে পরবর্তীতে করা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সম্পাদকদের করলেন এবং তাদের সাথে মত বিনিময় করলেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে করলেন, নির্বাহী কমিটির সদস্যদের কি গুরুত্ব বিএনপি একটু কম দিল কিনা এখানে? এটা আপনার কোনো প্রশ্ন হলো? ওটা তো প্রশ্ন হলো
কোথায় গুরুত্বটা কম দিল, আমরা বসছি কেন তাদের সামনে? আমরা পুরো কার্যনির্বাহী কমিটির সঙ্গে বসবো বলেই তো আমরা তাদের সঙ্গে আবার বসতে যাচ্ছি। যেহেতু আমাদের স্পেস নাই, আমরা বড় হলের মধ্যে করতে পারছি না। আর আপনার আমাদের এখানে করলে আমরা সকলের সঙ্গে কথা বলতে পারি, বেশি সংখ্যক সদস্যকে আমরা কথা বলার সুযোগ দিতে পারি, সেই জন্যই এটা করা হচ্ছে। প্লিজ ভাই, আগামী জাতীয় নির্বাচনে একটা বড় পার্ট ছিল আলোচনা, সেখান থেকে তৃণমূলের একটা যারা অংশ নিচ্ছে তারা তৃণমূলের সরাসরি প্রতিনিধিত্ব করে। সেই নির্বাচন কি আগামী নির্বাচন নিয়ে তৃণমূলের মতামত আপনারা কি পেয়েছেন? এটা আপনারা যখন আমাদের শেষ হবে আলোচনা, এদের সঙ্গে আলোচনা আমরা শেষ করব, তখন আমরা আপনারা ঠিক সময় মতো আমাদের মতামত জানতে পারবেন, আর তাদের মতামত জানতে পারবেন, আমাদের পরবর্তী কর্ম প্রণালী জানতে পারবেন। না, তখন তো বলবো, তখন তো বলবো। আলোচনা তো আমি বলেছি রাজনৈতিক এবং আপনার সাংগঠনিক আলোচনা, পুরো রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, এই একদলীয় শাসন প্রবর্তন করবার যে আপনার একটা প্রচেষ্টা, বিরোধী দলের উপরে যে আপনার নির্যাতন এবং আপনার খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া, আপনার মিথ্যা মামলা, গায়েবী মামলা, এইসব বিষয়ে আলোচনা হচ্ছে। সাংগঠনিক বিষয়গুলো হচ্ছে আমাদের সংগঠন কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, সেই আলোচনাতে প্রকৃতপক্ষে যে বিষয়গুলো এসছে সেটা আমরা আমাদের শেষ করি। আমরা বর্তমান এখন যে সিস্টেম আছে, এই সিস্টেমে কি তৃণমূল আগামী নির্বাচনে যেতে প্রস্তুত? আপনি জানতে পারবেন তখন। আর কিছু হচ্ছে আচ্ছা, জেলা নেতারা আপনার প্রেসিডেন্ট যারা আর কি, তারা এক্স অফিসিয়াল মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, তো অবশ্যই আছে। এখানে আমি আরেকটা করতে চাই যে আপনারা আজকে অনেকেই দেখেছেন যে আপনার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে আপনার সেখানে যারা বিএনপি সমর্থন করেন তাদের উপরে একটা আক্রমণ হয়েছে আপনার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। আজকে এই আপনাদের মাধ্যমে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। মত প্রকাশের স্বাধীনতা সব দেশে সবখানে থাকা উচিত, আমেরিকাতে আরো বেশি আছে। সেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেখানে তারা আক্রমণ করেছে। আমি এটাকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। স্যার, সাথে একটু সাপ্লিমেন্টারি করি। জি, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে গত 2-3 দিন আগে আপনি জানেন যে 6 সংগঠনের সাংবাদিক সংগঠনের 11 নেতার ব্যাপারে তথ্য চেয়েছে। এই ব্যাপারে স্যার দলীয়ভাবে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা বা কিভাবে দেখছেন? আমরা তো এটার উপর দলীয় একটা বক্তব্য দিয়েছি, আপনাদের খেয়াল করেননি। আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি এটাকে কন্ডেম করে। আমরা মনে করেছি যে এটা আপনার, যেটা আমরা মনে করি যে এটা হচ্ছে একটা আরেকটি আপনার অপকৌশল মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেসকে দমন করবার জন্য এটা আপনার একটা আরেকটা তাদের হাতিয়ার, আরেকটা কৌশল তারা নিয়েছে। দিয়েছি, আমি স্টেটমেন্ট দিয়েছি। আর কিছু? অনেক ধন্যবাদ। খুবই খুব আনসারটা পাবেন যথাসময়। আপনি যখন সিদ্ধান্ত নেন আপনি বলবেন না। ব্যাপার হচ্ছে যে আমি তো একটা দায়িত্বশীল জায়গায় কাজ করি না, এটা তো আপনার বুঝতে হবে। আমি তো আপনারা কি প্রশ্ন করলেন, আমি সেটা প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আই রিপ্রেজেন্ট দ্য পার্টি। আমি তো অবশ্যই আমার জায়গা থেকে আমাকে সেভাবেই কথাটা বলতে হবে। আমার পার্টি যখন সিদ্ধান্ত নেবে যে এখন আপনাদেরকে জানাতে হবে, অবশ্যই জানাবো। আমি প্রথম জানাবো। আচ্ছা, চারটা খাওয়া দাও না? আজকে তো আসলে আমি সকালেই করতাম, কিন্তু আপনার কোর্টে থাকার কারণে আমি আর ভালো আছেন সবাই? আমি আপনার যে গোলাপ মনির মারা যাওয়াতে আমি কতটুকু ভালো লিখতেন, আমি চমৎকার আসছি। ধন্যবাদ।